এভাবে মন খারাপ করে কেন বসে আছো গো? কি হয়েছে তোমার? কোনো সন্তানের কষ্ট কি কোনো মা দেখতে পারে বল? কাল থেকে তো তোর পেটে কোনো দানা পানি পড়েনি। তোর কষ্ট যে আর আমার সহ্য হচ্ছে না রে মা। এই ঘরে জন্মেই পাপ করেছিস তুই। না না মা, এটা তুমি কি বলছো? তোমার গর্ভে জন্মেই তো আমি নিজেকে সব থেকে বড় ধন্য মনে করি। তুমি আমাকে কত ভালোবাসো মা। এক দুদিন না খেলে কিচ্ছুটি হয় না গো। তুমি এরকম ভাবে মন খারাপ করে থেকো না মা, আমার যে খুবই কষ্ট লাগে। মা রে, তুই ছোট মানুষ হয়েও আমার কথা যতটুকু ভাবিস, তোর বাবা তো এক চুলও ভাবে না। সারা দিন সাহেব সেজে এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমি আর তোর কি অবস্থা কোনো দিনও জানার চেষ্টাও অন্তত করেন না। ঘরে কোনো বাজার করেও আনেন না। থাক মা, বাবার সাথে শুধু শুধু ঝগড়া করো না। আমার যে ঝগড়া দেখতে একদম ভালো লাগে না। তুমি কষ্ট পেও না মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে গো বৌমা, কি করছো তুমি? আর নীলা, নীলা তুই কি করছিস রে? কি আর করবে মা, কাল থেকে মেয়েটা না খাওয়া। আপনার ছেলে তো কোনো খোঁজ খবরই নেই। আমরা আছি না মরে গেছি কোনো খবরই সে রাখে না। আপনার ছেলেকে কিছু কি বলতে পারেন না আপনি? আমি কি বলবো বৌমা, বলো তো? আমার ছেলে কি আমাকে মান্য করে? সে ছোটবেলা থেকেই অবাধ্য। আমার কথা কোনো দিনও সে কানেটুকু নেয়নি। আমি কি করব বৌমা, তুমি বলে দাও। ঠাম্মি, তুমি দয়া করে কষ্ট নিও না। বাবা তো কারোর কথাই শুনে না। একভাবে না একভাবে দিন আমাদের চলেই যাবে ঠাম্মি, তুমি কোনো চিন্তা করো না। কিভাবে যাবে রে দিদি ভাই? দেখতেই তো পাচ্ছিস, বাপের মতো বাপ তুই পাসনি। তোর মতো একটা ভালো মেয়ের জন্য একটা ভালো পিতার দরকার ছিল। কেন যে আমার ছেলেটাকে বিয়ে করাতে গিয়েছিলাম, না হলে কিন্তু তোর আর তোর মায়ের জীবনটা নষ্ট হতো না। যা হবার তা হয়ে গেছে মা, এখন ভেবে আর লাভ কি বলুন? আপনার শরীরটাও তো বেশি ভালো না মা। আপনি তাহলে ঘরের ভেতরে যান, আর আমি দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কি না। আর যদি পারেন মা, দয়া করে আপনার ছেলেকে একটু বলবেন। এখন যদি বলেন তাহলে হয়তো বুঝলেও বুঝতে পারে। বাবা রকি, বিয়ের বয়স তো অনেকগুলো বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তুই সংসারের দিকে ভালো মতো একটু নজর দেসনি বাবা। এভাবে চলতে থাকলে তো তোর মেয়েটা না খেতে পেয়ে মরে যাবে। বাড়িতে আসতে না আসতে এই যে ভাষণ দেওয়া শুরু হয়ে গেল। আমি কি বাড়িতে আসি তোমার এই বকবকানি শোনার জন্য মা, নাকি আমি আসি দুটো খেতে? তাড়াতাড়ি আমাকে দুটো খাবার খেতে দাও মা, আমি আবারও চলে যাব। দুদিন পর পর কোথা থেকে আসিস রে তুই? তুই কি নতুন বিয়ে টিয়ে করলি নাকি? সত্যি করে আমায় বল তো দেখিনি। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মা? আমি তো একটা বিয়ে করেইছি, আবার কিসের বিয়ে? আমাকে দুটো খেতে দাও তো, ফালতু বকবকানি না করে। কি খেতে দেব তোকে? ঘরে কি কিচ্ছুটি আছে? সাহেব সেজে যে সারা দিন ঘুরে বেড়াস, মেয়েটার খবর নেই, বউয়ের খবর নেই, নিজের মায়েরও খবর রাখিস না। শোন, একটা কথা বলি, এভাবে চললে কিন্তু তোর ভবিষ্যতে বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটবে। দুদিন পর মরে যাবে, এত বকবকানি আমার একদম ভালো লাগে না। এই বুড়িটার জ্বালায় না বাড়িতে আসতে আমার ভালো লাগে না। দেখ, এই বাড়িতে এখন আর থাকবো না। এভাবে আর কত? আমাকে একটা যে কোনো মূল্যে কাজ জোটাতেই হবে। কাজ কোথায় গিয়েছি খুঁজি। জমিদার বাড়ি ছাড়া তো কাজও পাওয়া যাবে না। সেই জমিদার বাড়িতে তো আমার স্বামী কত টাকা ধার করে ঋণ করে রেখেছেন। আমাকে ছদ্মবেশ ধারণ করে ওখানে যেতে হবে। ওই জমিদার বাড়ি ছাড়া যে আর কোনো উপায়ই নেই। যাই যাই, মাথায় বড় একটা ঘুমটা দিয়ে তারপর যাই।
কে গো তুমি? তুমি কি কোনো ভূত নাকি কোনো চোর? এভাবে মুখ ঢেকে আছো কেন? কি চাই তোমার এই জমিদার বাড়িতে? গিন্নিমা, গিন্নিমা, আমি এক হতভাগিনী। আমি দুটো গ্রাম পেরিয়ে তারপর আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে একটা কোনো কাজ দিন গিন্নিমা, না হলে যে আমার ছোট্ট বাচ্চাটা না খেতে পেয়ে মরে যাবে। তোর গলাটা কেমন যেন রকির বউয়ের গলার মতো শোনা যাচ্ছে। কি জানি তুই কে, কোন ছদ্মবেশিনী? যাই হোক, তুই তো আর এই গ্রামের নস। শোন, তোর কথাগুলো শুনে আমার বড্ড মায়া লেগেছে। আগামীকাল থেকে কাজে চলে আসিস, কেমন? একদিনও যদি কাজে ফাঁকি দিস তাহলে কিন্তু পুরো মাসের মাইনে দেব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গিন্নিমা। আপনি আমার যে আজ সাহায্য করেছেন তা জীবনেও ভোলার মতো নয়। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি নিয়মিতই কাজে আসব, একদিনও কাজে ফাঁকি দেব না। গিন্নিমা, দয়া করে যদি কিছু অগ্রিম টাকা দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। এখন আমি কোনো টাকাই তোকে দিতে পারবো না। মাস শেষে মাইনে নিবি, এটাই কথা, বুঝেছিস? তোকে আমি দয়া করে কাজে দিয়েছি, এটাতে কি তুই সন্তুষ্ট নস? তুই আবার আমার কাছে অগ্রিম মাইনে চাচ্ছিস? যা যা, বাড়িতে যা এখন। আরে বৌমা, তুমি এরকম মুখটা ঢেকে কোথায় গিয়েছিলে গো? তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। মেয়েটা মা মা করে শুধু চিল্লাচ্ছে, কিন্তু তোমাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, আমি জমিদার বাড়িতে গিয়েছিলাম একটা কাজের জন্য। জমিদার গিন্নি দয়া করে আমাকে একটা কাজও দিয়েছেন। এখন থেকে যদি একটু সুখের মুখ দেখতে পারি গো মা। দেখি বিধাতা কপালে কি লিখে রেখেছেন। কে বলছিস রে কি বৌমা? আমার সেই অবাধ্য ছেলে তো জমিদার বাড়িতে অনেক টাকা ঋণ করে রেখেছে। যদি জমিদার গিন্নি জানতে পারে যে তুমি রকির বউ, তাহলে কিন্তু 1 টাকাও মাইনে করে দেবে না তোমায়। তুমি অন্য কোনো বাড়িতে যেতে বৌমা, এই জমিদার বাড়িতেই কেন বা গেলে? আপনি যে কি বলেন না মা, গত বছরের খরার কারণে তো সবাই প্রায় গরিবই হয়ে গেছে। এখন শুধু জমিদার বাড়ি সচ্ছল, এছাড়া যে আর কোনো উপায় নেই মা। ঠিক আছে বৌমা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি যাই, গিয়ে দেখি মেয়েটা কোথায় গেল। আচ্ছা মা, ঠিক আছে। আমি কিছু চাল ধার করে এনেছি, ওগুলো এখন ফোটাতে দেই। আর আপনি একটু দয়া করে দেখে আসুন মেয়েটা কোথায় গেল। বড় বউ কি তোমায় বেঁধে টেঁধে রাখে নাকি? দুদিন পর পর লাপাত্তা হয়ে যাও। দুদিন পর আমায় মনে পড়লো তোমার। নতুন বিয়ে করে কেউ কি এভাবে বউকে রেখে চলে যায় নাকি? এই জন্য তোমার প্রতি আমার অনেক রাগ হয়। আহা সুন্দরী গিন্নি, রাগ করো না তো। আমি তোমার জন্য অনেক বাজার করে এনেছি। তোমার 15-20 দিন এভাবে চলে যাবে। ভালো ভালো মাছ মাংস সব কিছু এনেছি তোমার জন্য। আর আমি হতচ্ছাড়িটার এখানে যাইনি, আমি গিয়েছিলাম একটা দরকারি কাজে। সেখানে যা টাকা পেয়েছি সব টাকার বাজার করে নিয়ে এসেছি তোমার জন্য। তাহলে তো খুবই ভালো হলো, কিন্তু একটা কথা তুমি ভুলে গিয়েছো কি? আমি যে তোমায় বলেছিলাম আমাকে একটা সোনার গলার হার বানিয়ে দিতে। ওই সোনার গলার হারটা যদি আমার গলায় পরতাম তাহলে আমাকে কত সুন্দরী না আরো লাগতো। লাগবেই তো, দেখতে হবে না যে এটা কার গিন্নি? তোমার ওই রূপ দেখেই তো আমি তোমাকে বিয়ে করেছি। তুমি যা চাও আমি সব তোমাকে কিনে দেব। শোনো, একটা কথা বলি, আমাকে কিন্তু সব কিছু দিয়েই যেতে হবে, কোনোদিন থামা যাবে না। আমি যা চাই সব কিছু আমার চোখের সামনে হাজির করতে হবে। আর যদি কোনোদিন শুনেছি ওই বাড়িতে একটা টাকাও খরচা করেছো, তাহলে কিন্তু দেখবে এই সংসারের কপালে লাথি মেরে আমি চলে যাব। গিন্নি, একদম চিন্তা করো না, আমি সব তোমাকে দেব সব। আমার কাজটা আর একটু মজবুত হোক, তারপর দেখবে শুধু সোনার হার নয়, সোনার পায়ের মলও বানিয়ে দেব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। গিন্নিমা,
1 মাস তো শেষ হয়ে গেল, দয়া করে যদি আমার মাইনেটা দিতেন তাহলে খুবই উপকৃত হতাম। আগে তোর চেহারাটা তো দেখা, তারপর মাইনেটা দিচ্ছি তোর হাতে। গিন্নিমা, গিন্নিমা, আপনি এভাবে হাসছেন কেন? আমি আমি কি করেছি? দয়া করে আমার মাইনেটা দিন গিন্নিমা। তুই যে ওই নচ্ছার রকির বউ, সেটা কি আর আমি ধরতে পারিনি বুঝেছিস? শোন শোন, একটা কথা বলি, আমি হচ্ছি জমিদার গিন্নি, তোদের মতো ওরকম ছোটলোক পরিবারের বউ নই। আমি সব জানি, সব বুঝি যে কে কোন পরিচয় আমার সঙ্গে আসে দেখা করতে। ঘুমটাটা খোল খোল, আমি দেখি তোর একটু মুখটা। দেখলি দেখলি, আমি ধরেছিলাম না যে তুই ওই নচ্ছারটারই বউ? গিন্নিমা, গিন্নিমা, ভুল করলে তো আমার স্বামী করেছে, কিন্তু আমি আর আমার মেয়ে তো নিষ্পাপ, আমরা তো কোনো ভুল করিনি। আমরা কি আপনার কাছ থেকে ধার নিয়েছিলাম বলুন? দয়া করে আমাদের সাথে এরকমটা করবেন না, টাকাগুলো দয়া করে দিন আমাকে। কিন্তু তোর স্বামী যে তোর কথা বলে টাকাগুলো নিয়েছিল, এখন এখন বুঝেছিস যে আমি তোর সাথে কি খেলতাই না খেলেছি? তোর টাকা তো জীবনেও তুই শোধ করতে পারবি না, তাই তোকে দিয়ে পুরো মাস খাটিয়েছি। এবার বিদায় হ বলছি, এই জমিদার বাড়ির আশেপাশে আর কোনোদিন আসবি না। আর আমার বাঁচতে একদম ইচ্ছে করছে না, আমার পুরোপুরি চারদিক থেকে পথ বন্ধ হয়ে গেছে। আমি কি করব বিধাতা, আমি কি করব? আমি আমি তো মৃত্যু ছাড়া আর কোনো সমাধানই দেখছি না। কিন্তু কিন্তু আমার মেয়েটার কি হবে? বিধাতা, তুমি আমাকে একটা কোনো উপায় বলে দাও, না হলে এটাও বলে দাও যে এই নদীর জলে ডুবে মরি আমি। আমি কি করব বিধাতা, আমি কি করব? পথ ভ্রষ্ট হলে কি দুঃখের পরে সুখ কোনোদিন আসবে বল? নিজের কাছে হেরে যাওয়াটাই সব থেকে বড় বিপজ্জনক। অনেক তো সময় পড়ে আছে, কেন শুধু শুধু মৃত্যু কামনা করছিস? নিজের মেয়েটার কথা তো ভাব। আপনি কে সাধু বাবা? আপনি এত কিছু কিভাবে জানেন? কি করব সাধু বাবা, আমি মৃত্যু ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আমি স্বামী আমার সাথে ভালোভাবে কথাই বলে না, সংসারে একটা টাকাও খরচা করে না। কাজ করতে গিয়েছিলাম, সেখানে প্রতারণার শিকার হয়েছি। একটা পথ আমায় বলে দিন সাধু বাবা, আমি কি করব? শোন, একটা কথা বলি, তোর স্বামী কিন্তু আরো একটা বিয়ে করেছে। তার সম্পর্কে তুই একদম অবগত নোস। তার জন্যই তো তোর স্বামী তোদের সাথে ভালোভাবে কথা বলে না। কি বলছেন এসব সাধু বাবা? আমার আমার স্বামী আর একটা বিয়ে করেছে? হায় হায় হায়, হায় হায় রে, হে কপাল আমার! আমার এই পোড়া কপাল কোনো দিন বুঝি ঠিক হবে না, কোনো দিন না। একটা কথা মনে রাখিস, দুর্বলদেরকে মানুষ আঘাত করে। যদি সবকিছু ঠিকঠাক করতে যাস আর মেয়েটার জীবন নষ্ট করতে না চাস, তাহলে এখনো সময় আছে। তুই শক্ত মনের মানুষ হ, সবকিছু শক্তভাবে ধর। আমাকে এখন এটাই করতে হবে, এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমি তাহলে আসি সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। কোথায় গিয়েছিলিস রে হতচ্ছাড়ি? তুই তো দেখা যাচ্ছে বিরাট বড় জমিদার হয়ে গেছিস, তোকে তো বাড়িতে খুঁজেই পাওয়া যায় না। মুখটা সামলেই কথা বলো, আমি তোমার সাথে এরকম ভাবে কখনই কথা বলি না। আমি যেখানে ইচ্ছে সেখানে গিয়েছিলাম, তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। নিজেকে দেখো, নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কোথায় বিয়ে করেছো সেটা আমায় বলো। তোমার লজ্জা করলো না? ঘরে একটা বাচ্চা আর একটা স্ত্রী থাকতেও তুমি অন্যত্র বিয়ে করেছো? ছি, তুমি পুরুষ নও, তুমি একটা কাপুরুষ। বাবারে বাবা, পিঁপড়ের আবার পাখাও গজিয়েছে দেখা যাচ্ছে। ময়ূরের পেখম খুলেছিস তাই না? আমার সাথে এভাবে উচ্চ গলায় কথা বলার সাহস তোকে কে দিল শুনি? অসভ্য মেয়ে! বৌমা, এসব কি করেছো তুমি? নিজের স্বামীর সাথে কি কেউ এরকম ভাবে কথা বলে? তোমাকে তো আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি তো দেখা যাচ্ছে একটা অসভ্য মেয়ে।
ছি 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 ছি, বাপ মা বোধ হয় কোনো শিক্ষা দীক্ষা দেয়নি তোমাকে। একদম ঠিক বলেছো মা। ওকে এখন এই বাড়িতে আর রাখাই যাবে না। ওর মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে ও চলে যাক, তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। হতচ্ছাড়িদের জ্বালায় ঘরে থাকাই যায় না। আপনার মতো এরকম শাশুড়ি আমি কোনো দিন দেখিনি। আর আমি প্রার্থনা করব আপনার মতো এরকম বহুরূপী শাশুড়ি যেন আর কোনো বাড়িতে না থাকে। শেষ বেলায় এসে নিজের রূপটা অমনি তো দেখিয়ে দিলেন। কেন দেখালেন আমি সব বুঝি, যেন আপনাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে না হয়। সব কিছু যখন বুঝেছিস তাহলে চলে যাচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবকানি না করে যা বলছি যা। ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কোথাও। কোনো দিন তোমাদেরকে আমি ক্ষমা করব না, কোনো দিন না। আমার আর আমার মেয়ের খারাপ দিনে তোমরা ছিলে না। তোমাদের যদি কোনোদিন খারাপ দিন আসে, আমিও তোমাদেরকে একদম প্রশ্রয় দেব না। মনে রেখো তোমরা সবাই। শাশুড়ি মা আপনিও মনে রাখবেন। এ হতচ্ছাড়ি তো বেশি কথা বলছে। ও মা, মা ঝাড়ুটা নিয়ে আসো তো, ওর কপালটা ফাটিয়ে দেই। মা, ও মা, ঘরে কি কেউ আছো? আমাকে দুটো ভিক্ষে দেবে মা? আমি যে দুদিন যাবৎ কিচ্ছুটি খাইনি, দয়া করে আমাকে কটা ভিক্ষে দাও মা। বাড়িতে কি কেউ তোমরা নেই? দয়া করে একটু বেরিয়ে এসে দুটো ভিক্ষে দাও মা। মা, আমাকে কটা ভিক্ষে দাও। আমি যে দুদিন যাবৎ কিচ্ছুটি খাইনি। ভিক্ষে তো আপনাকে দেবই, কিন্তু আপনার এই অবস্থার কারণ কি হয়েছে আপনার সাথে? আমার মতো এরকম একটা ভিক্ষুকের কথা শুনে তোমার কি লাভ হবে মা বলো? আমার পাপের ফল পাচ্ছি মা, পাপের ফল। জানি না আমার মেয়েটা কোথায় আছে, জানি না আমার গিন্নি কোথায় আছে। আমার মেয়েটা বুঝি তোমার মতোই হয়েছে। আমি আরেকটা বিয়ে করেছিলাম, তাদেরকে খুব অত্যাচার করতাম। তারপর তারপর কি হয়েছে সবটা একটু বলুন তো। তারপর তাদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমি তাদেরকে আর খুঁজে পাইনি, খুঁজে কোনোদিনই পাইনি মা। আমার মতো পাপীর সাথে বেশিক্ষণ কথা বললে তোমারও পাপ হবে মা। মা, তুই কার সাথে কথা বলছিস রে? পার্বতী তুমি? আর মেয়েটাকে মেয়েটা কে পার্বতী? কে পার্বতী? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আর এটা আমার একমাত্র মেয়ে, আমার সোনা মা। আমি আমার মায়ের মেয়ে। আমি আমি আমার মায়ের জন্য নিজের জীবনে বিয়েই করিনি, শুধু আপনার মতো মানুষের জন্য। আপনি আমার মাকে এত অত্যাচার করেছেন যে বিয়ে নামক শব্দটাই আমার কাছে এখন খুবই ভয় লাগে শুনতে। আপনার মতো পিতা ছিল বলেই আমরা আমরা এই জঙ্গল বাড়িতে বছরের পর বছর ধরে পড়ে আছি। আপনার মতো এরকম পিতা যেন কারোরই না হয়। আপনি আপনি সব থেকে বাজে পিতা। আমার কথাটি সেদিন মনে আছে তো নিশ্চয়ই? বলেছিলাম না যে আমি কোনো দিন ক্ষমা করব না। আমাকে যে কষ্ট দিয়েছে, আমার মেয়েকে যে কষ্ট দিয়েছে, তাকে আমি কোনো দিন ক্ষমা করব না। এখান থেকে ভালোই ভালোই চলে যান, না হলে কিন্তু খুবই আমি কঠিন হয়ে যাব। আমি আপনার মুখটুকু দেখতে চাই না। আমার আমার মেয়েকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। আমার কারণে তোমাদের জীবন থেকে 22টা বছর কেটে গেছে, এবং এত কষ্টে কেটেছে যে যা বলার মতো নয়। আমিও চাই না যে আমি ক্ষমা পাই, কারণ আমি ক্ষমা পাবার যোগ্যই নই। আমি চলে যাচ্ছি আমি। তোমরা ভালো থেকো।
হে আকাশ, হে মাটি, হে গাছপালা, সবাই সাক্ষী রেখো, আমি একটা পাপী, আমি একটা পাপী, আমি বড্ড পাপী।